গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো আজকে সত্যি সত্যি দিনটা এইভাবে কাটবে আমি একদমই বুঝতে পারিনি। প্রথমে তো যা হলো আমার সাথে সেটা আর বলে লাভ নেই। তো চলুন দেখতে থাকুন কি হচ্ছে। কী অবস্থা জানেন, ঘরে কাজ করছিলাম মেয়েকে দিয়ে এসে হঠাৎ করে দেখি আমার সামনের বাড়ির ননদ বৌদি বৌদি করে চিৎকার করে ডাকছে, কি না বাইরে এসো। বাইরে বেরিয়ে আমি বললাম কি হয়েছে? বলছে বাইরে আসো তো তবে দেখবে। তারপরে গিয়ে কি দেখি জানেন, দেখছি যে এত বড় একটা সাপ, কাঁঠাল গাছ আর সেগুন গাছ, মানে সেগুন গাছটা আমার দিকে, কাঁঠাল গাছটা আমার দেওয়ারের দিকটায়, আর মাঝখানে রয়েছে একটা লেবু গাছ। তো এই যে দেখুন কত বড় সাপটা, এই যে ঝুলছে নড়ছে। তো ও অদম্য ইচ্ছা, ও সেগুন গাছে উঠবে। যখন ও কাঁঠাল গাছ থেকে সেগুন গাছের দিকে যেতে চাইছে, কোনো কারণবশত ও যেতে পারছে না। আর যখনই দেখছে যে একটা পাতা বা কিছু পাচ্ছে, তখনও অনেকটা বাড়িয়ে দিচ্ছে, নিজের বডিটাকে শক্ত করে নিচ্ছে, আর তখন ও যেতে চাইছে বাট কিছুতেই যেতে পারছে না। কিছুটা কাঁঠাল গাছের দিকে নেমে যাচ্ছে, কিছুটা লেবু গাছের দিকে নেমে যাচ্ছে, আবার সেই উপরে উঠছে। এই করে করে প্রায় ঘন্টাখানেক বাইরে দাঁড়িয়েছিলাম। এবার ভয়ও লাগছে, যদি কোনো কারণবশত ওই দিক থেকে ঘরের দিকে আসে। এই যে দেখুন নড়ছে, এই যে একটুখানি দেখা যাচ্ছে, এই যে দেখুন আমি একটু জুম করে নিয়েছি, কি বিশাল সাপ, এই যে নামছে, এই যে। তো এই যে দেখুন, ওর ওই ঘুরে ফিরে একটাই ইচ্ছা, ও সেগুন গাছে উঠবে। এবার অনেক ভাবনা চিন্তা করে আমরা বের করলাম যে কেন ও সেগুন গাছে উঠতে চাইছে। কদিন ধরে দেখছি কি কিছু ঘুঘু পাখি রয়েছে, সেই ঘুঘু পাখি হয়তো সেগুন গাছে বাসা বেঁধেছে। এই যে দেখুন কত মোটা আর কত বড় সাপটা। তারপরে আমি কিছুক্ষণ থেকে আমি ঘরে চলে এসেছি। আমি তখন জামা কাপড় মেশিনে দেবো, ওদিক থেকে রান্না হয়নি, মেয়ে পড়তে গেছে, চলে আসবে, সব ভাবনা চিন্তায় আমি ওদেরকে বললাম তোমরা একটু দেখো, আমি চলে যাই ঘরে, কারণ আমার কাজের না হলে অনেক দেরি হয়ে যাবে। তাতেই কত বেলা হয়ে গেছে জানেন, পুজো দিয়ে উঠতে উঠতে প্রায় 4টে বেজে গেছে। তো যাই হোক চলুন আগে রান্নাটা সেরে ফেলি। অনেক দিন ধরে সজনে ফুলগুলো ঘরে আনা ছিল, কিছুতেই করে উঠতে পারছিলাম না। এত পরিমাণে সবজি নিয়ে আসে বাজার থেকে, তো মাঝে মাঝে রেগে যাই ঠিকই, কিন্তু কালকে যখন বাজারে গেছি তখন বুঝলাম যে সত্যি সত্যি চোখের সামনে যদি এরকম সবজি দেখা যায় না, কিনতে ইচ্ছা করে, কিন্তু কিনলে ইচ্ছেটাকে প্রাধান্য দিতে গেলে এরকম করেই নষ্ট হয়, আর টাটকা জিনিসটা দেরিতেই খেতে হয়। আর এখন রান্না করে নেব ডিমের ঝোল। তো চলুন রান্না করতে করতে আপনাদের সঙ্গে এই চ্যানেল সম্পর্কে কিছু কথা বলি। তো আমি চ্যানেলে এসেছি প্রায় 7-8 মাস মতো হয়ে গেছে। তো আমি প্রথম থেকেও দেখেছি, আর এখন তো সেটা সব থেকে বেশি দেখছি। আমার যদিও সাবস্ক্রাইব মোটামুটি হয়ে গেছে মনিটাইজেশনের মতো, কিন্তু আমার ওয়াচ টাইম এখনও আসেনি। তো যাই হোক, মাঝে মাঝেই দেখতাম কিছু চ্যানেল থেকে রিকোয়েস্ট আসতো, এবং তারাও সাবস্ক্রাইব করে দিত এবং বলে দিত মানে কি একটা টাইম দিয়ে দিত যে এই টাইমের মধ্যেই তাদের পরিবারে যেতে হবে। তো আমি করেও দিতাম। এছাড়াও প্রচুর চ্যানেল এমন আছে আমি যাদেরকে সাবস্ক্রাইব করে দিয়েছি, ইভেন এখনও আমি দিই, যে আমি তো বুঝি যে এই জায়গাটা কতটা লড়াইটা করতে হয়, তো সেই কারণে করে দিই। যাই হোক, রিসেন্ট একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনারা আসছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, আবার কিছুদিন ওয়েট করছেন, কদিন পরে যখন আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করে দিচ্ছি আপনারা আমাকে আনসাবস্ক্রাইব করছেন। কেন? ভালো না লাগলে সাবস্ক্রাইব করতে হবে না, বিশ্বাস করুন। সাবস্ক্রাইবাররা আমাদের কাছে ভগবানের মতো, আপনারাও জানেন, যারা আসেন তারাও জানেন, ভিউয়ার্সরা ভগবানের মতো আমাদের কাছে। তো সেই জায়গাটায় যদি এরকম করেন তাহলে কি দরকার? বিশ্বাস করুন আমার কোনো দরকার নেই। তাতে যদি আমার চ্যানেল গ্রো করতে অনেক দিন লাগে, লাগুক না।
ভালো না লাগলে আসতে হবে না। খুব খারাপ লাগে, বিশ্বাস করুন, খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, এটা করছেন। আর আপনারা যেটা সাব ভার্সেস সাব চাইছেন, আপনারা না একটুখানি টেক ভিডিওগুলো দেখে নেবেন। ওটাতে ওরা ভালো করে বলে দিয়েছেন যে এতে চ্যানেলের কতটা ক্ষতি হয়। আপনাদের রিকোয়েস্ট করা লাগবে না, আপনারা যারা আসবেন আপনারা কমেন্ট করবেন বা সাবস্ক্রাইব করবেন, তারপরে দেখবেন আমি আপনাদের ঘরে চলে যাব, আপনাদের পরিবারের একজন মেম্বার হয়ে যাব। তো প্লিজ এইভাবে করবেন না, ভীষণ 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 খারাপ লাগে, খুব খারাপ লাগে, খুব কান্নাও পেয়ে যায়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, চলুন একটু আচারের মশলা তৈরি করি। আমি এখানে আগে কিছু শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছি, আর এখানে নিয়েছি 1 বাটি জিরে, 1 বাটি মৌরি আর 1 বাটি ধনে। এবার এগুলোকে আপনি চাইলে একসঙ্গেও ভাজতে পারেন, কিন্তু আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাজবো, এই কারণে যে কিছু জিনিস ভাজতে টাইম লাগে, কিছু জিনিস ভাজতে টাইম কম লাগে, তার জন্য। তো আমি একে একে মৌরিটা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেটা। রেশিওটা যদি খেয়াল করেন দেখবেন সেমই আছে, ধনে বোধহয় একটু বেশি আছে, কিন্তু এছাড়া সব সেমই আছে। তো এখানে আমি কিছু তেজপাতা, ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা, এই 4টাকে ভেজে নিচ্ছি। এই যে এখন আমি জিরে ভাজছি। আচারের মশলার অনেকে পাঁচফোড়ন ইউজ করেন, তো আমি পাঁচফোড়ন যেটা করি সেটা হচ্ছে, যখন আমি তেলটা গরম করে দিই, তেলের মধ্যে পাঁচফোড়নটা ফোড়ন হিসেবে দিই। শুকনো লঙ্কাটাও যদি আচারের তেলে ফোড়ন দেওয়া যায় তাহলে স্মেলটা বেশ ভালো আসে। তো যাই হোক, চলুন একে একে আমার মশলা প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নেব কিছু গরম মশলা। অ্যাকচুয়ালি আমি গরম মশলা গুঁড়োটা কমই খাই, যেটা হচ্ছে আমি যখন টমেটো, কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করি তখন আমি তার মধ্যেই দিয়ে দিই। তো আজকে কেন জানি না মনে হলো যে একটুখানি গুঁড়ো করে নেব, তো একটু গরম করে নিচ্ছি। তো একটুখানি নেড়ে ছেড়ে পাত্রে ঢেলে ঠান্ডা করার জন্য ওয়েট করব, তার কারণ ঠান্ডা না হলে না মানে ক্রিপসিনেসটা আসবে না আর গুঁড়োটা ভালো হবে না। তো যাই হোক, এই যে ঠান্ডা হয়ে গেছে আর আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। এই যে গুঁড়োটা হয়ে গেছে, কিন্তু যেটা হচ্ছে একটু বোধহয় রঙটা কালচে হয়ে গেছে। আর আরেকটা কাজ হয়েছে কি জানেন তো, আমি না কন্টেনারগুলো ধুতে ভুলে গেছি, তো তাই আমি এখন এই ছোটো ছোটো টিফিন কৌটোগুলোতে রেখে দিচ্ছি ঢেকে, কালকে ধুয়ে নেব। আর এই যে এটা হচ্ছে আচারের মশলাটা, এবার এটাকে আমি এই যে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। গরম মশলার জারটাকে আর মুছিনি, ওর মধ্যেই দিয়ে দিলাম। এবার গুঁড়ো করে রাখছি, কারণ অনেকগুলো আচার বানাতে হবে, তো সেই কারণে এগুলো করা হচ্ছে আজকে। এই যে করে নিয়েছি, কারণ একবারে হলো না, তাই আরেকবার দুবার করতে হবে। আর অনেকগুলো আচার তৈরি করব, এবার মশলাটা তৈরি করা থাকলে কি হবে যে আচারগুলো তৈরি করা যাবে। এই যে আরেকটু যেটুকু রয়েছে সেইটুকুও আমি এবার সেটুকু মিক্সিং জারে দিয়ে আমি এটাকেও মানে গুঁড়ো করে নেব। গুঁড়োটা না খুব বেশি একটা মিহি করে নিই, তার কারণ আচারের যখন মশলাটা পড়বে তখন একটু যখন দাঁতে পড়বে তখন বেশ ভালো লাগে। আর এই যে হয়ে গেছে পুরোটাই, অনেকটা কিন্তু করেছি জানেন। আর এবার এটাকে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো, তা নাহলে স্মেলটা বেরিয়ে যাবে। আর এই যে এটার মধ্যে হচ্ছে মানে দুটোর মধ্যে দুটো রেখে দিয়েছি। এবার কিছু গোলমরিচ ক্র্যাশ করে নেব। গোলমরিচটা আমার ডেলি বেসিস লাগে, তো সেই কারণে এই যে একটু পরিষ্কার করে নিয়েছি মুছে। তো এবার এটাকে জারের মধ্যে দিয়ে দিলাম, এবার এটাকে একটুখানি ঘুরিয়ে নেব। তো এই যে হয়ে গেছে আমার
গোলমরিচের গুঁড়ো। দেখুন একদম মিহি করিনি, কিন্তু একটু দানা দানা ভাব রয়েছে। যাক, এটাকে আমি ঢেলে রাখছি, আর আজকের মতন ব্লগটা আমি এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা যদি কারো একটুকু ভালো লাগে, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।